ওভার এবং শর্ট হলে সেটার এন্ট্রি কি হয়। আমরা আসছি ইনভেন্টরি ইস্যুস। বেসিক ইস্যুস ইন ইনভেন্টরি ভ্যালুয়েশন, এটা কি দেখেছিলাম? ইনভেন্টরি কন্ট্রোল, কেউ কি লাস্ট ক্লাসে ছিলেন একটু বলেন। ইনভেন্টরি কন্ট্রোল কি দেখেছিলাম? বলতে পারছেন না কেউ? জি স্যার, দেখেছিলাম। দেখেছিলাম। বেসিক ইস্যুস ইন ইনভেন্টরি ভ্যালুয়েশন, এটা দেখেছিলাম। জি স্যার। এই স্টেপ গুলো দেখেছিলাম, তাই না? জি স্যার। ডিটারমাইন দ্য গুডস ইনক্লুডেড ইন ইনভেন্টরি, এটা কি দেখেছিলাম? ফিজিক্যাল গুডস ইনক্লুডেড ইন ইনভেন্টরি, আমরা মনে হয় এটা জি স্যার। দেখেছিলাম। এটা দেখানো হয়েছে। জি স্যার। ইফেক্ট দেখানো হয়েছে। জি স্যার। স্যার, ভেরি গুড। Understand the items to include as inventory cost, এটা না স্যার। না স্যার। ওকে, তাহলে আমরা এই জায়গা থেকে শুরু করছি। কস্ট ইনক্লুডেড ইন ইনভেন্টরি, আমরা ইনভেন্টরিতে কি কি কস্ট ইনক্লুড করব, বা আমরা কিভাবে প্রোডাক্ট কস্ট এবং পিরিয়ড কস্ট বের করব। কিভাবে বের করবো এর আগে জানা উচিত যে হোয়াট ইজ প্রোডাক্ট কস্ট এন্ড হোয়াট ইজ পিরিয়ড কস্ট। প্রোডাক্ট কস্টটা কি, কেউ কি বলতে পারেন প্রোডাক্ট কস্ট? পাচ্ছেন না? প্রোডাক্ট কস্ট পাচ্ছেন না আপনারা? ওকে, product cost directly connected with bringing the goods to buyer's place for businesses and converting such goods to a sellable condition। তাহলে বলা হচ্ছে converting such goods to sellable condition। এখন দেখেন, আমি যে চেয়ারটাতে বসে আছি এটা ফাইনাল গুডস, চেয়ারটাতে আমি বসতে পারছি। চেয়ারটা কি দিয়ে তৈরি করা? এক হচ্ছে কাঠ, দ্বিতীয় হচ্ছে রড। তাহলে আমার এই কাঠ, এটা কাঠ কোত্থেকে আনা হয়েছে? কাঠ নিয়ে আসা হয়েছে হচ্ছে গাছ থেকে। তাহলে দেখেন, এই গাছটা হচ্ছে আমার র মেটেরিয়ালস, গাছটা হচ্ছে র মেটেরিয়ালস, রডটা হচ্ছে র মেটেরিয়ালস। এইগুলো নিয়ে আমরা একটা নতুন শেপ তৈরি করলাম। তাহলে কনভার্টিং সাচ টু এ সেলেবল কন্ডিশন, আমি চেয়ারে রূপান্তর করলাম, মানে এটা হচ্ছে আমার ফিনিশড গুডস। আবার বলা হচ্ছে শুধু এতটুকুই না, এটা তো আপনি প্রোডাকশন করলেন। এখন এই চেয়ারটা যিনি কিনবেন উনি অর্ডার দিলেন, দিয়ে চলে গেলেন, আমরা তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিলাম। তাহলে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার যত কস্ট আছে সেই টোটাল কস্টকেই বলা হচ্ছে প্রোডাক্ট কস্ট। তার মানে সেলারের কাছ থেকে বায়ারের কাছে পৌঁছা পর্যন্ত যত ধরনের কস্ট ইনকার হবে সবগুলাকেই বলা হচ্ছে প্রোডাক্ট কস্ট। দ্যাট মিনস এটা ডিরেক্টলি ট্রেস করা যায়। কথাটা কি বুঝা গেছে? জি স্যার। পিরিয়ড কস্ট generally selling general and administrative expense, selling general and administrative expense কি জিনিস? সেলিং জেনারেল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। আমি আমার প্রোডাক্ট গুলো বিক্রি করার জন্য একটা আউটলেট দিলাম। এখন এটার মধ্যে সেলস পার্সনের স্যালারি, সেলস পার্সনের যে স্যালারিটা প্রতি মাসে আমাকে দিতে হচ্ছে, এটা হচ্ছে পিরিয়ড কস্ট। কারণ
প্রোডাক্ট বিক্রি হোক আর না হোক আমার কিন্তু তার স্যালারি দিতে হয়। প্রোডাকশন কস্ট কি বলতেছি, দ্যাট মিনস ওই কস্ট যদি ইনকার করবে প্রোডাক্টের কস্টটা তো বাড়বে, কিন্তু পিরিয়ড কস্ট বলতেছি এই কারণে প্রোডাক্ট বিক্রি হোক না হোক, প্রোডাক্ট প্রোডাকশন হোক না হোক, কিন্তু তার স্যালারিটা দিতে হবে। এটাকে বলা হচ্ছে সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তাহলে এই কস্টটাকে বলা হচ্ছে পিরিয়ড কস্ট। কেন দুইটাকে ভাগ করলাম? প্রোডাক্ট কস্টকে আমরা বলি ইনভেন্টরিয়েবল কস্ট, মানে ইনভেন্টরি হিসেবে এটা থাকে। তাহলে ধরেন এই বছর প্রোডাকশন করলাম 10,000 ইউনিট, পার ইউনিটের কস্ট হচ্ছে 10 টাকা করে, 10,000 ইন্টু 10, 1,00,000 টাকা। তাহলে এই টাকাটা আমি সেল করতে যতদিন না পারবো ততদিন পর্যন্ত আমার ব্যালেন্স শিটে এটাকে অ্যাসেট হিসেবে দেখাবো 1,00,000 টাকা করে। কিন্তু আমি সেলস অ্যাডমিনিস্ট্রেটিভ যে ম্যানেজার, সেলিং ম্যানেজার অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার, তাকে যে স্যালারিটা দিচ্ছি এটা আমি কারেন্ট ইয়ারের ইনকাম স্টেটমেন্টে শো করব। দ্যাট মিনস আমার ইনকামটাকে রিডিউস করে দেখাবো। তাহলে পিরিয়ড কস্ট এই জন্যই বলা হয় ওই পিরিয়ডেই এই কস্টটাকে আপনাকে দেখাইতে হবে, কিন্তু প্রোডাক্ট কস্টকে আমরা নেক্সট ইয়ারে ট্রান্সফার করতে পারি। জিনিসটা কি বুঝা গেছে? কি বুঝতে স্যার একটু পারছেন? আরেকবার যদি স্যার একটু বলতেন। কোনটা বলবো? মানে স্যার এখানে প্রোডাক্ট কস্ট আর পিরিয়ডিক কস্টের মধ্যে মেইন ডিফারেন্সটা? মেইন ডিফারেন্সটা হচ্ছে প্রোডাক্ট কস্টটা ইনভেন্টরি হিসেবে দেখানো হয়, অ্যাসেট হিসেবে দেখানো হয়। যতদিন না বিক্রি করবেন ততদিন আপনার অ্যাসেট থাকবে, ব্যালেন্স শিটে চলে যাবে। আর পিরিয়ড কস্টটা হচ্ছে এই মাসের স্যালারি এই মাসেই দিতে হবে, এই পিরিয়ডের মধ্যে এটাকে দেখাইতে হবে। এখন আপনি স্যালারি নাও দিতে পারেন, এটা এরিয়ার থাকতে পারে, বকেয়া থাকতে পারে, অ্যাক্রুড হইতে পারে, হইলেও এই বছরের ইনকাম স্টেটমেন্টে এটা দেখা যাবে, পরের বছরে ট্রান্সফার করা যাবে না। মানে এই বছর এটাকে ক্লোজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, প্রোডাক্ট কস্ট ইনকাম স্টেটমেন্টে না এসে শুধু ব্যালেন্স শিটে যাবে? ব্যালেন্স শিটে যাবে যদি আপনি সেল না করেন। সেল করলে এটা ইনকাম স্টেটমেন্টে চলে আসবে। সেল করলেন, একটু আগের জিনিসটা মনে করেন, আমি পারপিচুয়াল সিস্টেমে যখন একটা প্রোডাক্ট সেল করেছি জার্নাল কয়টা ছিল? 2টা জার্নাল ছিল। একটা জার্নাল হচ্ছে আমি সেলস করেছি, সেল করলে আমার কি হবে, রেভিনিউ বেশি হবে, সেলস রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট, টাকা এখনো পাই নাই ভবিষ্যতে পাবো, অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট ক্রেডিট। আর টাকা পেয়ে গেলে তো সরি, অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট, সেলস অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে আমি যদি টাকা পেয়ে যাই ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, সেলস অ্যাকাউন্ট ক্রেডিট, একটা জার্নাল চলে গেল। সেকেন্ড জার্নালটা আমি যে প্রোডাক্টটা বিক্রি করতেছি, তাহলে ওই প্রোডাক্ট আমি যতটুকু বিক্রি করলাম ততটুকু আমার এই কস্ট হিসাবে দেখাইতে হবে। তাহলে ধরেন আমি বিক্রি করছি 5,000 টাকার পণ্য, তাহলে 5,000 টাকার পণ্য, এটার প্রোডাকশন কস্ট ছিল 3,000 টাকা। আমাকে এখন জার্নাল দিতে হবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ইনভেন্টরি অ্যাকাউন্ট ক্রেডিট। ওই যে ইনভেন্টরি আগে আপনার 10,000 টাকা ছিল, এখন 3,000 টাকা বাদ দিয়ে দিবেন, দেখাবেন আর 7,000 টাকা হচ্ছে ব্যালেন্স শিটে অ্যাসেট থাকবে। আর যতটুকু বিক্রি করছেন এই বছর এটার কস্ট অফ গুডস সোল্ড হিসেবে দেখাচ্ছেন। তাহলে দেখাইলে আমার লাভ কি, আমি সেল ভ্যালু ছিল হচ্ছে 5,000 টাকা আর কস্ট হয়েছে 3,000 টাকা, তাহলে এই দুইটার ডিফারেন্স সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড কি থাকে, গ্রস প্রফিট। গ্রস প্রফিট 2,000 টাকা। আমি সাথে সাথে বলে দিতে পারবো আমার প্রফিট কতগুলো, গ্রস প্রফিট কতগুলো। কোয়েশ্চেনটা কি বলেছিলেন, বুঝছেন কিনা? জি স্যার, বুঝেছি। জি স্যার। সায়েন্সের কে ছিলেন, জিনিসটা কি বুঝছেন? নাই, ওকে। ট্রিটমেন্ট অফ পারচেজ ডিসকাউন্ট। আচ্ছা, এখন এই যে পারচেজ ডিসকাউন্টের আমি ট্রিটমেন্ট করব, দুইটা মেথডে আমি করতে পারি। একটাকে বলা হয় গ্রস মেথড আর একটাকে বলা হয় নেট মেথড। পার্থক্যটা, বেসিক পার্থক্যটা খুবই সহজ। কি জিনিস, আমাকে একজন ডিসকাউন্ট দিছিল, বলছে যে ভাই এই প্রোডাক্টটা তুমি কিনে নিয়ে যাও, তুমি যদি 10 দিনের মধ্যে টাকা দাও তাহলে তোমার 2% আমি ডিসকাউন্ট দিব, আর 10 দিন পরে দিলে কোনো ডিসকাউন্ট পাবা না। তাহলে গ্রস মেথডে বলে যে না, ডিসকাউন্ট পাই আর না পাই, যে টাকায় কিনছি সেই টাকাই রেকর্ড করব। আর নেট মেথড বলে ঠিক আছে 2% তো ডিসকাউন্ট দিবা, আমি 2% বাদ দিয়ে টাকাটাকে আমি রেকর্ড করব।
কথাটা কি বুঝছেন পার্থক্যটা? নেট sir. মেথডে ডিসকাউন্টটা বাদ দিয়ে রেকর্ড করব, গ্রস মেথডে ডিসকাউন্ট সহ রেকর্ড করব। এক্সাম্পলটা আমরা দেখি। গ্রস মেথড, ট্রিটমেন্ট অফ পারচেজ ডিসকাউন্ট। প্রথমটা কি ছিল? পারচেজ কস্ট টাকা 10,000, টার্ম 2/10 and 30। মিনিং কি 2/10 and 30? স্যার 10 দিনে দিলে স্যার 3%। 2% ছাড় আর 30 হ্যাঁ। দিনের মধ্যে দিতেই হবে। ভেরি গুড। তাহলে সবাই বুঝছেন 2/10 মানে হচ্ছে 10 দিনের মধ্যে যদি ভাই আপনি আমাকে টাকাটা দেন তাহলে আপনাকে 2% ডিসকাউন্ট দিব, বাট 30 দিনের মধ্যে টাকা আমাকে দিতেই হবে। কত টাকা পারচেজ করেছি? 10,000 টাকা। এখন আমাকে একজন বলেন যে 10,000 টাকা পারচেজ, আমি এখন গ্রস মেথডে জার্নালগুলো দিয়ে যাব। গ্রস মেথডে হলে আমি কি বলছিলাম? যে Purchase টাকা দিয়ে amount full কিনছি হবে। সেই টাকাই লিখতে হবে। তো জার্নাল কি এটা? Purchase debit 10,000, হ্যাঁ, discount অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। আর ভাই এখন ডিসকাউন্ট আসতেছে কেন? ডিসকাউন্ট তো এখন পিরিয়ড আসে নাই, হ্যাঁ, সে তো পেমেন্ট হ্যাঁ, করে নাই। তাহলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট ক্রেডিট, credit. 10,000 টাকা। এটা কি সবাই বুঝছেন? জি স্যার। স্যার অ্যাকাউন্ট পেয়েবল না? অ্যাকাউন্ট পেয়েবল, আর ক্যাশ দিলে ক্যাশও দিতে পারেন, সমস্যা নাই। এটা কি সবাই বুঝছেন আপনারা? Yes, স্যার। ওকে, এখন আসেন, বলতেছি কি ইনভয়েসেস অফ $4,000 আর পেইড উইদিন ডিসকাউন্ট পিরিয়ড। ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে সে 10,000 টাকা দিতে পারে নাই, সে 4,000 টাকা দিছে। আচ্ছা আসেন, এখন সে দিয়ে দিছে টাকা, তাহলে কি চলে গেল? ক্যাশ। ক্যাশ, ক্যাশ একটা অ্যাসেট। অ্যাসেট যদি কমে তাহলে কি হয়? ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। ক্রেডিট। ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। সবাই কি আমার সাথে সম্মত? জি স্যার। আচ্ছা, আপনি একটা ডিসকাউন্ট পাইছেন, ডিসকাউন্ট পাইলে এটা কি আপনার লাভ না ক্ষতি? লাভ। লাভ। লাভ হইলে কি হয়? ডেবিট না ক্রেডিট? ক্রেডিট, ক্রেডিট। এটাও আমার সাথে সম্মত, ভেরি গুড। এখন আসেন, টাকা দিচ্ছেন 4,000 টাকা, আপনার লাইবিলিটি কমে গেছে। লাইবিলিটি কমলে কি হয়? ডেবিট না ক্রেডিট? স্যার ডেবিট। ডেবিট। লাইবিলিটির নামটা কি এই জায়গায়? স্যার অ্যাকাউন্টস পেয়েবল। ভেরি গুড। তাহলে এখন আপনি জার্নাল দেন, অ্যাকাউন্ট পেয়েবল, অ্যাকাউন্ট ডেবিট 4,000 টাকা, আপনার পারচেজ ডিসকাউন্ট অ্যাকাউন্ট ক্রেডিট কত টাকা আমি বলে দিচ্ছি একটু পরে, আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। এখন আসেন, কত ডিসকাউন্ট, কত টাকা দিচ্ছেন? 2%। 4,000-এর 2% কত? স্যার 80। 80 টাকা। তাহলে সেলস ডিসকাউন্ট, যেহেতু এটা আপনার একটা লাভ, এটা ক্রেডিট 80 টাকা। আচ্ছা, 80 টাকা যদি কম দেন 4,000 টাকা থেকে, তাহলে আপনি ক্যাশ কত টাকা দিবেন? 3,920 টাকা। 20 টাকা। ভেরি গুড। দেখেন আপনারা বুঝছেন কিনা। কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলে ফেলেন। কনফিউশন আছে না নাই? স্যার নাই। ভেরি গুড। এখন আসেন, ইনভয়েসেস 6,000 আর পেইড আফটার ডিসকাউন্ট পিরিয়ড। সে 30 দিনের মধ্যে দিছে, কিন্তু ডিসকাউন্ট পিরিয়ড 10 দিনের মধ্যে দেয় নাই। এই জার্নালটা কে বলতে পারবেন? অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট 6,000, ক্যাশ ক্রেডিট 6,000। কি নাম? নোহা স্যার। হ্যাঁ, কি নাম? নোহা, নাশিতা সাত্তার নোহা। নোহা। আইডি কত? 1069। 1069। আমার মনে করে দিবেন, ঠিক আছে? যারা অ্যান্সার করেন তাদের জন্য বোনাস মার্কস থাকবে। গুড। এটা কারো Thank যদি you, sir. ডিবেট থাকে তাহলে অবশ্যই সেটা বলবেন যে স্যার এটা আপনার সাথে দ্বিমত। এতটুকু কি সবাই বুঝছেন কিনা? না বুঝলে জি, বলেন। sir. সবাই বুঝছেন, ভেরি গুড। এখন আসেন নেট মেথডে। নেট মেথডে আমি কি বলছিলাম? স্যার যে স্যার ডিসকাউন্টটা প্রথমে বাদ ডিসকাউন্টটা কেটে ফেলে দিতে হবে, জার্নাল সেম, কিন্তু ডিসকাউন্ট কেটে ফেলে দিতে হবে। তাহলে তাকে বলা হচ্ছে 2% ডিসকাউন্ট দিবে। 10,000-এর 2% কত? 200 টাকা। 200 টাকা। তাহলে বাকি থাকে কত টাকা? 9,800। তাহলে সে এটা রেকর্ড করতেছে 9,800। জার্নালটা কি?
পারচেজ ডেবিট 9,800, অ্যাকাউন্টস পেয়েবল 9,800, Very good. ক্রেডিট। হ্যাঁ, সবাই কি বুঝছেন এটা? জি স্যার ভেরি গুড। এখন আসেন, ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে সে 4,000 টাকা দিয়ে দিছে। ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে সে 4,000 টাকা দিছে, জার্নালটা কি হবে? অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট 3,920 আর ক্যাশ ক্রেডিট 3,920। এটা কি কারো কোনো কনফিউশন আছে কিনা বলেন? না অ্যান্সার গুলো কে দিচ্ছেন? এখন কে দিলেন? স্যার আমি নোহা। নোহা, আচ্ছা, একজনই অ্যান্সার দিচ্ছেন। আরো মানুষ অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, সুযোগ পাচ্ছি না। এইটাও একটা কোয়ালিটি, ও এত ফাস্ট, এটা সুযোগ পাচ্ছেন না, এটা কোনো কথা না। ও তো এত অফ করা যাবে না, ওর আগে অ্যান্সার দেন আপনি। স্যার আমি ওয়েট করছি সেকেন্ডটাতে, অন্য কেউ বলবে কিন্তু কেউ বলে না। স্যার সবাই একসাথে বললে তো কিছুই বোঝা যাবে না। না না, কেন বলা বোঝা যাবে না? মাইক অন রাখবেন, ওর সাথে সাথে বলে ফেলবেন, কোনো সমস্যা নাই তো। হ্যাঁ, বলতে ফেলেন না, সমস্যা নেই। অ্যাটলিস্ট সব ক্ষেত্রে তো অ্যান্সার দিলে ভালো লাগে, তখন আমি নিজেও পড়াইতে ইন্টারেস্ট ফিল করি। ওকে, ইনভয়েসেস অফ 6,000 আর পেইড আফটার ডিসকাউন্ট পিরিয়ড। এখন বলতেছে যে 10 দিনের মধ্যে দেয় নাই, এরপরে দিছে। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। কে বলছেন? কে বলছেন এখন অ্যান্সারটা? আর প্রদীপ হ্যাঁ, প্রদীপ সরকার। বুঝি নাই নামটা। প্রদীপ সরকার। প্রবীর, প্রবীর, আপনার এই যে মনে করাই দিবেন, মার্কস কিছু কমাবো আর কি। এই জার্নালটা যে দিলেন ভাই, আপনি চিন্তা করেন, প্রথমে যে পুরা ডিসকাউন্টটা ছাইটা ফেলে দিলেন, এখন যখন আপনি এই তারিখের পরে দিচ্ছেন, আপনাকে কি ওই টাকাটা দিতে হবে না? জি স্যার। তাহলে দিতে হইলে নিশ্চয়ই তাহলে অ্যাকাউন্টস পেয়েবল আগে বাড়াইতে হবে। অ্যাকাউন্টস পেয়েবল বাড়াইতে হবে। আপনি তো 80 টাকার ডিসকাউন্ট পাইছেন, 200 টাকার মধ্যে 120 টাকার অ্যাকাউন্টস পেয়েবল বাড়াইতে হবে না? জি স্যার। জি স্যার। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্ট ডেবিট, আর আপনি ডিসকাউন্টটা লস করছেন না? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, পাশাপাশি হচ্ছে ক্যাশ টাকা দিচ্ছেন, তাই না? তাহলে এখন আপনাকে জার্নাল দিতে হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, পারচেজ ডিসকাউন্ট লস ডেবিট, ক্যাশ ক্রেডিট। কারণ ক্যাশ টাকাটা আপনি 6,000 টাকা দিচ্ছেন, 4,000 টাকার সেটেলমেন্ট হয়ে গেছে। অ্যাকাউন্টস পেয়েবল হিসেবে লিখে রাখছিলেন 5,880 টাকা, এটা দেওয়ার কথা, বাট আপনি একটা লস করছেন। কি লস? পারচেজ ডিসকাউন্ট লস করছেন। যদি লস হয় তাহলে ডেবিট না ক্রেডিট? ডেবিট। ডেবিট। তাহলে পারচেজ ডিসকাউন্ট লস ডেবিট। অ্যাকাউন্টস পেয়েবল লাইবিলিটি কমে যাচ্ছে 5,880। দেখেন, এই 3,920 যোগ 5,880 সমান হবে 9,800। অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্টস এখন জিরো হয়ে গেল, আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। এটা কি বুঝছেন সবাই? জি স্যার। ভেরি গুড। এটা লাগবে না, এই ডিসকাশনটা একটু পড়ে নিয়ে। ওকে, describe and compare the cost flow assumptions used to account for inventories. কি কি জিনিস আমরা করি? Which cost flow assumption to adopt? বলা হচ্ছে specific identification versus FIFO, first in first out, last in first out and average cost. আপনি কোনটা করবেন? আমি গতদিন আপনার একজন 4th ইয়ারের স্টুডেন্ট ভাইবা নিচ্ছিলাম, ওরে বললাম যে ভাই স্পেসিফিক আইডেন্টিফিকেশন মেথডটা কি? সে বলে স্যার নাম শুনিনি। আমি আবারও বলি, আপনারা লিফো, ফিফো, এভারেজের নাম জানেন, স্পেসিফিক আইডেন্টিফিকেশনের নাম কেন জানেন না? স্পেসিফিক আইডেন্টিফিকেশন কি জানেন? কথা বলেন। না জানলে এখন জেনে নেন, স্পেসিফিক আইডেন্টিফিকেশন মেথডও আছে। তাহলে আমি কয়টা মেথড বললাম? স্পেসিফিক আইডেন্টিফিকেশন, FIFO মেথড, লিফো মেথড এন্ড এভারেজ মেথড, 4টা মেথড।
cost flow assumption adopted does not need to be consistent with physical movement of goods. বলা হচ্ছে গুডস যে মুভ করতেছে, দ্যাট মিনস আপনার ওয়্যার হাউস থেকে আপনি সেল করছেন এবং নতুন করে পারচেজ করছেন, এই কারণে কস্ট ফ্লো অ্যাজাম্পশনটা কনসিস্টেন্ট হইতে হবে তা না। মেথডস অ্যাডপ্টেড শুড বি ওয়ান দ্যাট মোস্ট ক্লিয়ারলি রিফ্লেক্ট পিরিয়ডিক ইনকাম। আপনার সবার আগে মাথায় রাখতে হবে রিপোর্টিং সিস্টেম। কেন রিপোর্টিং সিস্টেম? দেখেন, অ্যাকাউন্টিং এর ডেফিনিশনটা কি কেউ বলতে পারেন আমাকে? হোয়াট ইজ অ্যাকাউন্টিং? হ্যাঁ, স্যার অ্যাকাউন্টিং এর সাথে স্যার ইনফরমেশন সিস্টেম স্যার, তারপরে কত সংগ্রহ, তারপরে স্যার রেকর্ডিং করা, অর্গানাইজিং করা, তারপর এগুলার ইউজারকে করানো। আরেকজন বলেন, স্যার বাংলায় বললে হবে স্যার? বলেন না। স্যার অ্যাকাউন্টিং হচ্ছে স্যার একটি তথ্য ব্যবস্থা স্যার, যার মাধ্যমে আর্থিক ঘটনাসমূহ স্যার শনাক্ত করতে পারি। তারপর হচ্ছে আর্থিক ঘটনাসমূহ শনাক্ত করে ঘটনাগুলা স্যার বিশ্লেষণ করে লিপিবদ্ধ করাই হচ্ছে স্যার অ্যাকাউন্টিং। আপনি ডেফিনিশন কি নাম আপনার? স্যার রেজওয়ান। রেজওয়ান? জি স্যার। রেজওয়ান, জি স্যার। এতদিন অ্যাকাউন্টিং করছেন, ক্লাস 9-এ কি অ্যাকাউন্টিং ছিল আপনার? জি স্যার। 9-এ ছিল, 10-এ ছিল, ইন্টার ফার্স্ট ইয়ারে ছিল, সেকেন্ড ইয়ারে ছিল, মাস্টার, এখন ফার্স্ট সেমিস্টার পড়ে ফেলছেন। আমি একটু বলি অ্যাকাউন্টিং এর ডেফিনিশনটা, দেখেন ভুল হয় না সঠিক হয়। অ্যাকাউন্টিং ইজ এন ইনফরমেশন সিস্টেম that identifies, records, and communicates with the interested users about the economic event of organization. এটা কাইসুর বইতে লেখা আছে না? আচ্ছা স্যার, আমি বাংলায় বলতে চাই, আপনি বলছেন, বলেন, কোনো সমস্যা নাই। কি ডেফিনেশন? অ্যাকাউন্টিং ইজ এন ইনফরমেশন সিস্টেম। অ্যাকাউন্টিং হচ্ছে একটা তথ্য ব্যবস্থাপনা, দ্যাট আইডেন্টিফাইজ, যেটা চিহ্নিত করে, রেকর্ডস, লিপিবদ্ধ করে, and communicates, সেটা কি করে? যোগাযোগ করে, কাদের সাথে? with the interested users. What the users of accounting information? There are two types of users in accounting information. One is the internal user, another is the external user. খুব সহজ। আমি রিপোর্টিং করছি, অ্যাকাউন্টিং এর কাজ রিপোর্টিং করা। ফর whom? কাদের জন্য? for the external users, internal users as well. এক্সটার্নালদেরকে আপনার ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে, ইন্টারনালদের তো দেবে নেই। কেন? আপনি লোন নিবেন, ব্যাংক আপনার কাছ থেকে যে ইনফরমেশন জানতে চাইবে, আপনাকে যে লোন দেয় সে জানতে চাইবে, যে ডিপোজিট দেয় সে জানতে চাইবে, প্রত্যেকটা মানুষ ইনফরমেশন জানতে চায়। তাহলে মেইন কাজ কি? টু প্রোভাইড ইনফরমেশন। অ্যাকাউন্টিং কিছুই না, ইনফরমেশন দেয় শুধুমাত্র, আর কিচ্ছু না। আর আপনি যে বলতেছেন যে অ্যাকাউন্টিং বিশ্লেষণ করে, এইটা করে ফাইন্যান্স। ফাইন্যান্স গিয়ে আপনার স্টেটমেন্ট গুলা আপনার করবে, বিশ্লেষণ করবে। এটা অ্যাকাউন্টিং করে না। অ্যাকাউন্টিং শুধু ইনফরমেশন প্রোভাইড করে। তাহলে অ্যাকাউন্টিং যে ইনফরমেশন প্রোভাইড করে, এই ইনফরমেশনটা আবার এই যে বলি অডিট করতে হবে। কেন? অডিট মানে কি? অডিট কি আপনারা আসে চুর ধরতে? না, সে বলে যে ইনফরমেশন যেটা প্রোভাইড করতেছেন সেটা ট্রু এন্ড ফেয়ার কিনা, ট্রু এন্ড ফেয়ার কিনা তার জাস্টিফিকেশন দিচ্ছে যে ভাই এটা ট্রু এন্ড ফেয়ার, সে বলে দেয়। অথবা বলে যে না, কিছু ধরনের সমস্যা আছে, কি কি সমস্যা এটা আবার বলে দেয়। আবার সে অনেক সময় বলে যে না, এটা ঠিকই নাই। দ্যাট মিনস আমাদের এই অ্যাকাউন্টিং এর কাজই হচ্ছে শুধু ইনফরমেশন দেয়া। এখন এই যে ইনফরমেশনটা দিচ্ছি, এখন ধরেন আপনি বাসায় আছেন, আমি যদি বলি আপনি ভিডিও অন করেন, আপনারা কি ভিডিও অন করবেন? না স্যার। কেন করবেন না? বলেন যে স্যার আমি তো বাসায় আছি, স্যার জামাটা পরি নাই, স্যার আমি তো জামা পরছি, সেরা জামা পরছি, আমার পেছনে স্যার ব্যাকগ্রাউন্ড ভালো না। কথা তো এটাই। এখন একই মানুষ আবার যখন এই জায়গায় আসতেছেন একেবারে স্যুট উট পরে আসতেছেন। তাহলে কি আমরা যখন বাইরে যাই, আমরা স্নো পাউডার মেখে ভালো জামা প্যান্ট পরে ইন করে খুব একেবারে ফার্নিশড ভাবে যাই, আর যখন ঘরে বসে থাকি
ঠিক আছে, একটা ছেঁড়া লুঙ্গি পরে বসে আছে, কোনো সমস্যা নাই, ঘরেই তো, মানুষ মানুষের মধ্যে ঘরেই তো, কি দরকার এত? দ্যাট মিনস আমি যখন এক্সটার্নাল ইউজারদের জন্য ইনফরমেশন দিব, এটার রং চন মেখে কত সুন্দর করে দেয়া যায়, তাহলে অ্যাকাউন্টিং সুন্দর করবে কিভাবে? বলে ভাই তোমার প্রফিট কত বেশি হয়েছে, যত প্রফিট বেশি হবে তত ভালো। তাহলে আমার এই যে 4টা মেথডের কথা বললাম, এখন বলতেছে ভাই তুমি কোন মেথডটা অ্যাডপ্ট করবা, বলতেছে যে ভাই কোন মেথড অ্যাডপ্ট করবে এটা জানার দরকার নাই, তুমি দেখো কোন মেথড অ্যাডপ্ট করলে আমার প্রফিটের পরিমাণ বেশি দেখায়। কারণ আমি প্রফিট বেশি দেখাইতে চাই এই কারণেই, আদারওয়াইজ আমার কিন্তু তুমি ইনভেস্ট করবে না, আমার শেয়ার কেউ কিনবে না। শেয়ারটির দাম কখন বাড়বে? যখন আমার প্রফিটের পরিমাণ বাড়বে, ফার্মের ভ্যালুটা তখন ম্যাক্সিমাইজ হবে। কথাটা কি বুঝতে পারছেন? বুঝছেন না বুঝেন নাই? জি স্যার, জি বুঝতে স্যার, পারছি। বুঝতে পারছি। লাস্ট লাইনটা যে বলছে মেথড অ্যাডপ্টেড শুড বি ওয়ান দ্যাট মোস্ট ক্লিয়ারলি রিফ্লেক্ট পিরিয়ডিক ইনকাম। এখন কি বুঝতে পারছেন? এই যে মেথড গুলো দিয়ে আছে, আমি কোন মেথডটা অ্যাডপ্ট করব, যেই মেথডটা আমার পিরিয়ডিক ইনকামটা অনেক বেশি দেখায় অথবা রিফ্লেক্ট করে এটাতে ট্রু ইনকাম। ঠিক আছে, ওকে। এখন আসেন আমরা একটা এক্সাম্পল নিয়ে আসছি। Walmart Incorporation had the following transaction in its first month of operation. কি বলা হচ্ছে? Date March 2, purchases 2000 at the rate of 4. So balance 2000. আপনি 2000 টাকার পণ্য পারচেজ করেছেন 4 টাকা করে, তাহলে ব্যালেন্স কত হলো? 2000 ইউনিট। 15 তারিখে আবার পারচেজ করেছেন 6000 ইউনিট, কত টাকা করে? 15 তারিখে 6000 ইউনিট 4 টাকা 40 পয়সা করে, ব্যালেন্স কত হইলো? আগে ছিল 2000 ইউনিট, এখন 6000 ইউনিট, টোটাল 8000 ইউনিট। 19 তারিখে এসে 4000 ইউনিট বিক্রি করতেন, কত টাকায় বিক্রি করতেন এটা আমি জানি না। কেন জানি না? কারণ আমি মেথডের উপর ডিপেন্ড করবে কত টাকায় বিক্রি করছি। তাহলে এখন কত হলো? আপনার ব্যালেন্স ছিল 8000 ইউনিট, 4000 বিক্রি করছেন, থাকে কত আর? 4000। এখন আবার 2000 ইউনিট কিনছেন 4 টাকা 75 পয়সা করে, তাহলে কত হইলো এখন টোটাল? 6000 ইউনিট। তাহলে আপনাকে কি বের করতে হবে? কস্ট অফ গুডস সোল্ড বের করতে হবে। বলতে ক্যালকুলেট কস্ট অ্যাভেলেবল ফর সেল। সেল মানে বিক্রয় উপযোগী পণ্যের ব্যয় কত। দেখেন, বিগিনিং ইনভেন্টরি 2000 ইউনিট 4 টাকা করে 8000 টাকা পারচেজ করতেন, 6000 ইউনিট 4 টাকা 40 পয়সা করে, আর 2000 ইউনিট 4 টাকা 75 পয়সা করে। তাহলে গুডস অ্যাভেলেবল ফর সেল হচ্ছে 43900 টাকা। সবাই কি এটা বুঝছেন? বিগিনিং ইনভেন্টরির সাথে আমি পারচেজ যোগ করলে পাওয়া যায় কস্ট গুডস অ্যাভেলেবল ফর সেল, বিক্রয় উপযোগী পণ্যের ব্যয়। এটা থেকে যদি এন্ডিং ইনভেন্টরি বাদ দেই তাহলে কি থাকতো? স্যার কস্ট অফ গুডস। ভেরি গুড। কি নাম? নাম কি? স্যার সৈকত সরকার। সৈকত। গুড, এটা ভালো অ্যান্সার দিয়েছে। আপনি কি এর আগে একটা ভুল দিয়েছিলেন না? জি স্যার। যাই হোক, কাটাকাটি চলে গেছে। এই তাহলে এখন আমার হিসাব হচ্ছে, এখন যে সেল করতেছি 4000। ছিল স্যার, হ্যাঁ হ্যাঁ 72 বলেন, কি বললেন? স্যার এই যে আমরা লিফো ফিফোতে যেই ম্যাথ করি এইগুলাতে যেই টাকায় ক্রয় করে আবার সেই টাকায় বিক্রয় করে, মুনাফা কি হয় প্রতিষ্ঠানের? না 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 না, এটা ভুল বলছেন। এটা ইনভেন্টরি রেকর্ড করতেছেন, মানে যে টাকায় আপনি কিনে আনতেছেন, এখন হয়তো আগেরটা অথবা পরেরটা ফার্স্ট ইন ফার্স্ট আউট হবে অথবা লাস্ট ইন ফার্স্ট আউট হবে অথবা এভারেজ হবে, এই টাকায় আপনি এটাকে আবার সেল দেখাচ্ছেন, কিন্তু সেলস ভ্যালুটা দেওয়া নাই, কত টাকায় বিক্রি করছেন সেটা দেওয়া নাই। দেখেন তো, এই যে 4000 ইউনিট যে সেলস এর টাকাটা কি দেয়া আছে? না স্যার, দেয়া নাই। দ্যাট মিন্স এটা তো ভ্যালুটা আপনি এই ইনকাম স্টেটমেন্টে গিয়ে দেখাবেন, আপনি তো এটা কস্টের মধ্যে আনার দরকার নাই। ঠিক আছে, সেলস ভ্যালুটা শুধুমাত্র ইনকাম স্টেটমেন্টে যায়, কিন্তু কস্ট শিটে কখনো এটা যায় না। কস্ট শিটে হচ্ছে কত টাকা এটা প্রোডাকশন করছেন, সেই কস্টে যাবে কস্ট অফ গুডস সোল্ড।
স্যার এটা তো 72 গুদামের হিসাব। গুদামের হিসাব, হ্যাঁ, ওয়্যার হাউসে কত টাকা। 72 বুঝতে পারছেন কথাটা? জি স্যার। কি নাম? স্যার আলামিন। আলামিন। মাঝে মাঝে কোয়েশ্চেন করবেন, ঠিক আছে? তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। জি স্যার। ওকে, এখন আসছে আমরা কোন মেথড ইউজ করতে হবে। প্রথমে আসছে স্পেসিফিক আইডেন্টিফিকেশন। ইনক্লুডস ইন কস্ট অফ গুডস সোল্ড দ্য কস্ট অফ দ্য স্পেসিফিক আইটেমস সোল্ড। আপনি যে আইটেমটা সেল করতেছেন সে আইটেমের কস্ট আসবে। এখন বলে দিবে তাহলে এই অমুক তারিখে আমি যেটা পারচেজ করছিলাম এটা বিক্রি করতেছেন। এটাকে বলা হয় স্পেসিফিক আইডেন্টিফিকেশন। স্পেসিফিক আইডেন্টিফিকেশন কি এখন বুঝছেন? স্পেসিফিকলি ডেট বলে দিবে, কোন ডেটের পারচেজটা এখন সেল করতেছেন, তখন এটাকে বলা হয় স্পেসিফিক আইডেন্টিফিকেশন মেথড। Used when handling a relatively small number of costly, easily distinguishable item. বলা হচ্ছে এটা তখনই ইউজ করা হবে যখন আপনি খুব কম সংখ্যক প্রোডাক্ট বিক্রি করবেন, বাট এটা খুব দামি প্রোডাক্ট হবে এবং এটা সহজে এটাকে আইডেন্টিফাই করা যাবে। ম্যাচেস অ্যাকচুয়াল কস্ট এগেইনস্ট অ্যাকচুয়াল রেভিনিউ। এটা অ্যাকচুয়াল কস্টের সাথে অ্যাকচুয়াল রেভিনিউটাকে ম্যাচ করে। কস্ট ফ্লো ম্যাচেস দ্য ফিজিক্যাল ফ্লো অফ দ্য গুডস। তাহলে এই কস্ট ফ্লো অ্যাজাম্পশনটা ফিজিক্যাল ফ্লোটাকেও ম্যাচ করে। মে অ্যালাউ এ কোম্পানি টু ম্যানিপুলেট নেট ইনকাম। এবং এটার মাধ্যমে আপনি নেট ইনকামটাকে ইচ্ছা করলে বাড়াইতে কমাইতে পারেন। কারণ যেটা আগে কম টাকায় কিনছিলেন সেটা যদি এখন বিক্রি করে দেন তাহলে প্রফিট বেশি দেখাবে, আর যেটা বেশি টাকায় কিনছেন এটা যদি দেখাইতে চান তাহলে আপনার প্রফিটের পরিমাণ কম দেখাইবে। এই কথাটা কি বুঝতে পারছেন সবাই? সাবজেক্টটা কি বলছিলেন? কস্ট অফ সার্ভিস বুঝালো। 97 কি বলছেন? বুঝি নাই কথাটা। স্যার ফার্স্টে যেখানে বললেন না যে ইনক্লুডিং কস্ট অফ গুডস সোল্ড দ্য কস্ট অফ দ্য স্পেসিফিক আইটেম সোল্ড, এটাতে কি বলছিলেন? এটা বলছে যে আপনাকে বলে দিবে, ধরেন আপনি তো শেষে আসলে 4000 ইউনিট বিক্রি করতেছেন, তখন বলে দিবে যে আপনি 2 তারিখে যে পারচেজ করছিলেন ওই পারচেজটা এখন বিক্রি করতেছেন। তাহলে আলটিমেটলি এখন যে কস্ট অফ গুডস সোল্ড বের করবেন, কত টাকা করে বের করবেন, ওই যে 2 তারিখে কত টাকা করে কিনছেন ওই টাকা করেই আপনি হিসাব করবেন। কথাটা বুঝতে পারছেন? ওকে, এখন আসেন Walmart Incorporation 6 units of inventory consists of 1 unit from March to purchase. বলা হচ্ছে 6000 ইউনিটের মধ্যে সে 1000 ইউনিট বিক্রি করতেছে হচ্ছে মার্চের 2 তারিখ থেকে, 3000 ইউনিট মার্চের 15 তারিখ থেকে, আর 2000 ইউনিট মার্চের 30 তারিখ থেকে বিক্রি করলো। তাহলে দেখেন টোটাল কত হলো? 6000 ইউনিট হলো। মার্চের 1 তারিখে কত টাকা করেছিল? ছিল 4 টাকা করে। 1000 ইউনিট 4 টাকা করে 4000। মার্চের 15 তারিখে 3000 ইউনিট বলা হচ্ছে, স্পেসিফিকলি বলে দিছে। তাহলে ওই তারিখে কত টাকা করে কিনছিলেন? 4 টাকা 40 পয়সা। তাহলে হলো কত? 13 টাকা, 13200 টাকা। আর মার্চের 30 তারিখ থেকে বিক্রি করছেন হচ্ছে 4 টাকা 75 পয়সা, 2000 ইউনিট। এটা হলো 9500। তাহলে এই 6000 ইউনিট কত হয়? 26700 এন্ডিং ইনভেন্টরি, কারণ 4000 ইউনিট আপনি সেল করছিলেন। তাহলে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল কত? 43900। ডিডাক্ট এন্ডিং ইনভেন্টরি হচ্ছে 26700। কস্ট অফ গুডস হচ্ছে 17200। বুঝতে পারছেন এটা? 97 বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। Average cost prices items in the inventory on the basis of the average cost of all similar goods available during the period. তাহলে আমাদের কি এভারেজ কস্টে কি হয়? আমার যত কস্ট হবে টোটালকে নাম্বার অফ ইউনিট দ্বারা ভাগ করে দিব। ধরেন 1000 ইউনিট কিনছেন 5 টাকা করে, 5000 টাকা। পরে আবার 2000 ইউনিট কিনছেন 3 টাকা করে, 6000 টাকা। তাহলে এখন কত? 6000 আর 5000 11000 টাকা। আর ইউনিট কত হইলো? 1000 আর 2000 3000। এটা 3000 টাকা দিয়ে 3000 ইউনিট দিয়ে আপনি 11000 টাকারে ভাগ করে দেন, তাহলে আপনি এভারেজ কস্ট পাবেন। এভারেজ কস্টে কি বুঝা গেছে? জি স্যার। Not as subject to income manipulation. এটা ইনকাম ম্যানিপুলেশনের জন্য করে না, যেহেতু এভারেজ করে ফেলছেন। Measuring a specific
physical flow of inventory is often impossible. এটা অসম্ভব যে আপনার ফিজিক্যাল ফ্লো একই রকম থাকবে, কারণ কি এটা আপ ডাউন হয়। ঈদের সময় আমি যে টাকায় পেঁয়াজ কিনি, আমি নর্মাল সময় সে টাকায় কিনি না। তাহলে এভারেজ করতে গেলে প্রবলেমটা কি হয় জানেন? ওই যে আউটলায়ার থাকে, যেরকম এই ঈদের আগের দিন যদি আপনি মুরগি কিনতে চান, যেটা ছিল হয়তো বা 300 টাকা কেজি, সেটা দেখবেন হয়ে গেছে 700 টাকা। পেঁয়াজ কিনেন হয়তো বা নর্মালি 40 টাকা করে, এখন গিয়ে দেখবেন এটা হয়ে গেছে 140 টাকা। দ্যাট মিনস এখন যদি এভারেজ করতে চান 140 টাকার সাথে 40 টাকা, এটা আসলে এই ভালো রেজাল্ট দিবে না। এই কথাটা এই জায়গায় বলতেছে যে ফিজিক্যাল ফ্লো যেটা থাকে সেটা বলা হচ্ছে যে এটা আসলে ইম্পসিবল, যে এটা আসলে সবসময় একরকম হবে না। ওকে, এখন সেই ওয়েটেড এভারেজ আপনি বের করেন 10,000-এর জন্য। আপনার 10,000 আর টোটাল কস্ট হচ্ছে 43,900, তাহলে 43,900 ডিভাইডেড বাই 10,000 সমান হচ্ছে 4 টাকা 39 পয়সা। এটা কি সবাই বুঝছেন? এটা কিন্তু ক্যালকুলেশনটা আগেই চলে আসছে, আপনারা সবাই জানেন। টোটাল 10,000 কত ছিল? 2,000, 6,000, 2,000, 4 টাকা করে, 4 টাকা 40 পয়সা আর 4 টাকা 75 পয়সা করে, এই টোটাল 43,900 আমি আগেই ক্যালকুলেশন করে আসছি। 10,000 দ্বারা ভাগ করলে এটা চলে আসবে। তাহলে এন্ডিং ইনভেন্টরি কত টাকা ছিল? 6,000-এর ছিল, আর বাকিটা ছিল কস্ট অফ গুডস সোল্ড। আমি ইচ্ছে করলে কস্ট অফ গুডস সোল্ড 4,000 দ্বারা গুণ করলেও হয়। তো ওরা কি করছে, 6,000 ইন্টু 4 টাকা 39 পয়সা সমান আসছে 26,340 টাকা। এখন এটা কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল থেকে বাদ দিয়ে দেন, তাহলে পেয়ে যাবেন কি? কস্ট অফ গুডস সোল্ড। বুঝতে পারছেন এটা? জি স্যার। জি স্যার। ভেরি গুড। এখন আসছে মুভিং এভারেজ। মুভিং এভারেজটাকে মুভ করতে করতে যাবে। প্রথম দুইটার এভারেজ করবেন, এরপরে দুইটা করবেন, এরপরে দুইটা করবেন, এইভাবে এভারেজ করবেন। জিনিসটা কি বুঝতে পারলেন? মুভিং এভারেজটা এই দেখেন 2,000। এভারেজ রেট বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা এভারেজ বের করতে হবে। দেখেন প্রথমে 2,000 4 টাকা করে, ভেরি গুড। পরেরটা হচ্ছে 8,000 3 টাকা করে। তাহলে এখন দুইটার যদি এভারেজ করেন, তাহলে দেখেন আপনার কি হয়। আসলো একটু এই জায়গায় ক্যালকুলেশন করেন তো, দেখেন তো কত আসে। প্রথম ছিল 8,000। আচ্ছা 8,000, স্যার অ্যাভারেজ করার পর 21,200 টাকা আসে। 8,000 আর 34,400 যোগ করে ভাগ 2 করার পর। না না, আপনার প্রথমটা ছিল 4 টাকা করে, তারপরে হচ্ছে 4 টাকা 30 পয়সা। তাহলে টোটাল কত আসে? 8,000 আর হচ্ছে 26,400। 8,000 আর 26,400 যোগফল কত? তো 34,400। 34,400। এটাকে আপনি 8,000 দ্বারা ভাগ করেন, তো 4.30। তাইলে দেখেন এটা মুভিং এভারেজ হলো কিনা, কথাটা বুঝেন। সরি, এই যে প্রথমে 2,000 4 টাকা করে 8,000, পরেরটা 6,000 4 টাকা 40 পয়সা করে 26,400। তাহলে এই দুইটা যোগ করবেন, যোগ করে এই কোয়ান্টিটিটা ভাগ করবেন। তাহলে এখন টোটাল 8,000 রে করবেন 4 টাকা 30 পয়সা করে। কথাটা কি বুঝে গেছে? তাহলে একটা নতুন এভারেজ হয়ে গেল না এটা? জি স্যার।
আচ্ছা, এরপরে তাহলে যখন বিক্রি করবেন কত টাকা বিক্রি করবেন? এভারেজ কত ছিল? 4 টাকা 30 পয়সা। 4 টাকা 30 পয়সা করে বিক্রি করে দিচ্ছেন। জি স্যার। আচ্ছা, তাহলে ছিল 8,000 ইউনিট, বাকি 4,000 টাকা, 4 টাকা 30 পয়সা করে। এখন আসেন, 2,000 ইউনিট কিনছেন 4 টাকা 75 পয়সা করে, কত হলো? 9,500 টাকা। তাহলে 9,500 টাকা যোগ 17,200 টাকা কত হয়েছে? 26,700। 26,700 ডিভাইডেড বাই, এই জায়গায় 4,000 ইউনিট আর এই জায়গায় 2,000, 6,000। 6,000 দ্বারা ভাগ করেন, কত আসে? 4.45। 4.45। তাহলে 6,000 ইউনিট 4.45 করে 26,700। তাহলে এরপরে যদি সেল করেন কত টাকা করে সেল করবেন? 4 টাকা 45 পয়সা। 4.45। জিনিসটা কি বুঝা গেছে? তার মানে প্রত্যেকটা পয়েন্টে আবার নতুন একটা এভারেজ তৈরি হবে, এটাকে বলা হচ্ছে মুভিং এভারেজ। তাহলে সিম্পল এভারেজের সাথে মুভিং এভারেজটা কি বুঝা গেছে পার্থক্যটা? জি স্যার, এটার ক্ষেত্রে তো সেলের আগেই আমরা একটা এভারেজ বের করব, প্রত্যেকটা হ্যাঁ। সেলের আগে। আর জি। ওইটার ক্ষেত্রে একবার একটা এভারেজ বের করব। হ্যাঁ, ওইটার ক্ষেত্রে এভারেজ হবে একবারে। পার্থক্যটা বুঝে গেছে? মুভিং এভারেজটা মোর জাস্টিফাইড কেন? সিম্পল এভারেজ করলে হয় কি, আমি 10 বছরের একবারে এভারেজ করে ফেলছি, কিন্তু 10টা ট্রানজাকশন আপনি দেখেন, জানুয়ারি মাসের যে সেল আর এখন আজকের সেল কি সমান হবে? আজকে ঈদে আপনি যে পরিমাণ সেল করবেন, জানুয়ারি মাসে কি সেই পরিমাণ সেল করবেন? করবেন না। কিন্তু ঠিক আগের মাসের এবং এই মাসের এভারেজ করলে কি হয়? এটা মোর জাস্টিফাইড হয়। বাট জানুয়ারি মাসের সাথে যদি এভারেজ করেন সেটা জাস্টিফাইড হবে না। জানুয়ারি মাসের ডলার রেট আর এই জুলাই মাসের ডলার রেট কি সমান? না স্যার। সবকিছু চেঞ্জ। এই কারণে আমরা মুভিং এভারেজে বলি যে এই এভারেজটা যদি করেন রেজাল্টটা আপনার ট্রু হবে, অর্থাৎ ইনকামটা মোর অ্যাকুরেট হবে। বুঝতে পারছেন কথাটা? জি স্যার। আচ্ছা, এরপরে আসেন ফার্স্ট ইন ফার্স্ট আউট। এটা মোটামুটি আমার থেকে আপনারা ভালো জানেন। আজকে কি সায়েন্সের কেউ আছেন? নাই কেউ তো, তাই না? তাহলে আপনারা মোটামুটি এটা জানেন, ফার্স্ট ইন ফার্স্ট আউট হচ্ছে আগের পণ্য আগে বিক্রি হয়ে যাবে, পরের গুলা ইনভেন্টরি হিসাবে থেকে যাবে। আর লাস্ট ইন ফার্স্ট আউট হচ্ছে আগের পরের গুলা আগে বিক্রি হবে আর প্রথম গুলা হচ্ছে ইনভেন্টরি হিসাবে থেকে যাবে। ভেরি গুড। তাহলে দেখেন আপনি এই জায়গায় 6,000 এন্ডিং ইনভেন্টরি বের করছেন 4 টাকা 75 পয়সা এবং 4 টাকা 40 পয়সা করে। তার মানে আগেরটা বিক্রি হয়ে গেছে 27,100। এটা সবাই বুঝছেন না? ফার্স্ট ইন ফার্স্ট আউট। জি স্যার। ফার্স্ট ইন ফার্স্ট আউট পারপিচুয়ালটা দেখবেন, ঠিক আছে? এটা দেখবেন, এটা আসে, কিন্তু এটা পরীক্ষাতে আসে। পারপিচুয়াল মানে প্রত্যেকটা সেল, আমরা একটু আগে যেরকম একেবারে সবগুলার পরে দেখাইছি যে কত টাকা হয়, এই জায়গায় দেখেন আপনি 2,000 ইউনিট 4 টাকা করে বিক্রি করতেছেন, কিনতেছেন, আর 8,000 ইউনিট। তারপরে হচ্ছে এটা 4 টাকা 40 পয়সা করে 26,000 ইউনিট। এখন এটা আবার বিক্রি করে দিচ্ছেন কত? 4,000 ইউনিট। 4,000 ইউনিটের মধ্যে প্রথম 2,000 ইউনিট আসতেছে 2 তারিখ থেকে, আর 2,000 ইউনিট আসছে 15 তারিখ। এটা বলে দিচ্ছে। তাহলে বাকি পরেরটা আবার বের করলেন, ঠিক আছে? এই পারপিচুয়াল মেথডটা একটু দেখবেন। লাস্ট ইন ফার্স্ট আউট এটা আপনারা পারবেন, পারপিচুয়াল সিস্টেমটা দেখবেন, পারপিচুয়ালটা আসবে। এক্সপ্লেইন দ্য সিগনিফিকেন্স and use of LIFO reserve. LIFO reserve, many companies use LIFO for tax and external financial reporting purpose. আমরা LIFO সিস্টেমটা যদিও আমাদের স্ট্যান্ডার্ডে এটা বলে দেয় যে LIFO না করার জন্য, বাট আমাদের এই জায়গায় বলা হচ্ছে সেটা করা হয় ট্যাক্স পারপাসে, যে ট্যাক্স বেনিফিট নেওয়ার জন্য বা এক্সটার্নাল রিপোর্টিং এর জন্য। FIFO এভারেজ এন্ড স্ট্যান্ডার্ড কস্ট সিস্টেম ফর ইন্টারনাল রিপোর্টিং পারপাস। আর এগুলো করা হয় ইন্টারনাল রিপোর্টিং এর জন্য। কেন করা হয় বলা হচ্ছে, আপনার এটা আসতে পারে যে আমরা কেন লিফো সিস্টেম ইউজ করতেছি ফিফো এভারেজ বা স্ট্যান্ডার্ড কস্টিং বাদ দিয়ে। কারণ হচ্ছে প্রাইসিং ডিসিশন। প্রাইসিং ডিসিশন লাস্ট ইন ফার্স্ট আউট মানে কি, এখন আমি যা দিয়ে কিনতেছি সেটাই বিক্রি করতেছি। আগেরটা যদি বিক্রি করতাম, আগেরটার দাম কম ছিল, এখনটার দাম বেশি, আপনার প্রফিট বেশি দেখাবে। তাহলে এক্সাক্ট প্রফিট দেখানোর জন্য আমরা লাস্ট ইন ফার্স্ট আউট ইউজ করতেছি। রেকর্ড কিপিং ইজিয়ার, সহজে, কারণ শেষেরটা আমি সহজে সেল করতেছি, এই পণ্যটা এখন আমার আছে, এই পণ্যটা নিয়ে আসছি, এটা সেল করে দিচ্ছি, সহজে রেকর্ড করতে পারছি। প্রফিট শেয়ারিং অর বোনাস এগ্রিমেন্ট অ্যারেঞ্জমেন্ট,
প্রফিট শেয়ারিং এর ক্ষেত্রেও আমাদের দেখা যাচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট যদি আমরা ইউজ করি সেই ক্ষেত্রে ওটা একুরেট হবে। লিফো ট্রাভেলসাম ফর ইন্টারিম পিরিয়ডস বলা হচ্ছে লিফোটা ট্রাভেলসাম ইন্টারিম পিরিয়ডস এর জন্য, যদি আমরা বছরের মাঝখানে কোনো রিপোর্টিং করি সেটার জন্য আমাদের প্রবলেম হবে, কারণ আমরা মাঝখানে সেটা দেখা যাবে না, কারণ লাস্টেরটা যেহেতু প্রথম ইস্যু করে থাকে। ওকে, স্পেশাল ইস্যু রিলেটেড টু লিফো এটা একটু দেখবেন আপনারা। স্যার বলেন বলেন। ইনফ্লেশনের সময় কোন পদ্ধতিটা ইউজ করবেন? হ্যাঁ হ্যাঁ, ইনফ্লেশনের সময় আচ্ছা, ইনফ্লেশনের সময় চিন্তা করেন আপনি কোনটাতে আপনার বেশি ধরনের সুবিধা হবে? হ্যাঁ, জি স্যার। কোনটাতে আপনার সুবিধা হবে? স্যার লিফও আমার মত। হ্যাঁ, কেন একটু বলেন। স্যার লিফতে স্যার আগে আসা পণ্যগুলো স্যার আগে পরে আসা পণ্যগুলো সুবিধা দেয় তো, যার কারণে সমাপনী মজুরিটা স্যার কম দেয়। আর বুঝাই দেন। আর কি কারণ? আয় কম দেখানো হয়, যেন আয় করো কম দেখানো হয়। এক্স্যাক্টলি, এটা একটা বড় কারণ। এই যে ট্যাক্সের কথা একটু আগে বললাম, আপনি চাইবেন আপনার যাতে ট্যাক্স বেনিফিট পান। ট্যাক্স বেনিফিট আপনি যদি প্রফিট কম দেখান তাহলে তো আপনার ট্যাক্স বেনিফিট কম আসবে। কথাটা কি বুঝতে পারছেন? এটা কি বাট অবৈধ না আমার, স্যার? হ্যাঁ, এই কারণেই তো আমি বললাম, প্রথমে বলেই নিলাম যে আমাদের স্ট্যান্ডার্ডে বলে দিছে লিফো ইউজ করা যাবে না, কিন্তু স্ট্যান্ডার্ডে বলেই দিচ্ছে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর স্ট্যান্ডার্ডে বলে দিচ্ছে যে লিফো ইউজ করা যাবে। এটার কিন্তু আপনার রেসপেক্টিভ একটা আছে, এটা স্ট্যান্ডার্ডেই আছে। প্রসঙ্গত এটা হচ্ছে 2, আমি একটু দেখে নিই একটা মিনিট। IS2, হ্যাঁ IS2, এটা আপনারা একটু দেখতে পারেন। আপনারা কি দেখতে পাচ্ছেন? পাচ্ছেন না মনে হয়, দেখতে হবে। এখন কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এই যে দেখেন IS2টা কি? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং। IS2 কি লেখা আছে এটা আমি বলতেছি। স্যার ইনভেন্টরিজ। ইনভেন্টরিজ, তাহলে এখন বুঝতে পারছেন ইনভেন্টরিজ IS2 overview. IS2 inventories contains the requirement on how to account for most type of inventory. আপনি ইনভেন্টরিটা কিভাবে অ্যাকাউন্ট গুলা রেকর্ড করবেন সেই সম্পর্কে বলা আছে। The standard requires inventories to be measured at the lower of the cost or net realizable value and outlined acceptable method of determining cost, including specific identification, ফার্স্ট ইন ফার্স্ট আউট এন্ড ওয়েটেড অ্যাভারেজ। আগের যে কথাগুলো বলছে এটা এখন একটু বুঝবেন না, এটা নেক্সট চ্যাপ্টারে আমাদের দিয়ে আছে লোয়ার কস্ট অর দ্য নেট রিয়েলাইজেবল ভ্যালু এন্ড আউটলাইন অ্যাকসেপ্টেবল মেথড অফ ডিটারমাইনিং কস্ট। ঠিক আছে, আমরা এই নেট রিয়েলাইজেবল ভ্যালুটা দেখাবো এই জায়গায়, এবং আমরা সেই জায়গায় দেখাবো যে আমাদের ফ্লোর প্রাইস এবং সিলিং প্রাইস কি হয়। এই পরের চ্যাপ্টারটাই হচ্ছে এটা। ঠিক আছে, আজকের ক্লাসটা নেওয়ার উদ্দেশ্য একটাই, যে এই চ্যাপ্টারটা যেহেতু আপনারা আগে পড়ে আসছেন, আমি পরের চ্যাপ্টার যাতে মুভ করতে পারি।
বুঝতে পারছেন? তাহলে IS2 এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এইটা এই অবজেক্টিভটা পড়বেন, অবজেক্টিভ স্কোর, মেজারমেন্ট অফ ইনভেন্টরিজ, এটা একটু দেখবেন। ঠিক আছে, ছোটই আছে, আপনারা যদি একটু পড়েন সহজেই বুঝতে পারবেন। যাই হোক, এটা এটা এত বেশি দেখার দরকার নাই, রেজাল্ট বা এটাও লাগবে না, লাগবে না, লাগবে না। তাহলে আমাদের এখন ম্যাথ কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, হঠাৎ করে লাইন চলে গেছে, এমনিতেই নেট নাই, আমি মোবাইল ডাটা থেকে কথা বলতেছি। যাই হোক, আপনারা কি এই চ্যাপ্টারটা বুঝতে পারছেন? চ্যাপ্টারটা খুবই ইজি। আপনারা যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখেন, দেখবেন এই কয়েকটা কোয়েশ্চেন সব সময় আসে, এই যদি এই চ্যাপ্টার থেকে আসে। বাট এবার আমরা চেষ্টা করবো এর পরের চ্যাপ্টারটারে কভার করতে, পরের চ্যাপ্টার থেকেই আপনাদেরকে এবার ম্যাথ গুলা দেওয়া হবে। এই চ্যাপ্টারটা গুলো হচ্ছে ফাউন্ডেশন। এই চ্যাপ্টারটা যদি না বুঝেন, লিফো, ফিবো, এভারেজ, তাহলে কিন্তু এরপরের চ্যাপ্টারটা কমপ্লিট করতে হবে। স্যার, হ্যাঁ, বলেন। আপনি কি কোনো এক্সারসাইজ দাগিয়ে দিবেন বই থেকে? আমি বই থেকে প্রত্যেকটা চ্যাপ্টার দিয়ে দিচ্ছি না? জি স্যার। তো এই চ্যাপ্টারটা আমি এখন দিয়ে দিব, এই কারণে আজকে আমি জানি এই চ্যাপ্টারটা খুবই ছোট, এই চ্যাপ্টারটা আমরা শেষ করতে পারবো। এখন আমি এই সুবিধা যেটা, এরপরের চ্যাপ্টারটা আমি চেষ্টা করবো আপনাদেরকে শেষ করতে। এই পরের চ্যাপ্টারটা যদি শেষ হয়ে যায় আপনাদের জন্য অনেকটাই রিল্যাক্স, কারণ আপনারা হচ্ছে এরপরে আর দুইটা চ্যাপ্টার মূলত ম্যাথ খুব ভালোভাবে করতে হবে, বিশেষ করে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট এবং লিজ অ্যাকাউন্টিং। এবং লিজ অ্যাকাউন্টিং, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের 6টা লেকচার লাগবে, আর লিজের 4টা, এই 10টা লেকচার এই জায়গায় লাগবেই এই দুইটা চ্যাপ্টারের জন্য। ঠিক আছে, তো এই কারণে আমাদের এই চ্যাপ্টারটা আর একটু দ্রুত শেষ করতে হবে। আমাদের এরপরে চ্যাপ্টারটা দিয়ে দিব, আর এই চ্যাপ্টারের ম্যাথ গুলো আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। স্লাইড কি পেয়েছেন আপনারা? না স্যার। এই চ্যাপ্টারের স্লাইড পান নাই? জি স্যার, পেয়েছি। হ্যাঁ, পাওয়ার কথা তো। যাই হোক, তাহলে আজকে এতটুকু পর্যন্ত থাকুক। হ্যাঁ, স্যার, আপনি যে এক্সারসাইজ গুলো দিবেন এগুলো কি ওই যে অফসেট পেপার বা অন্য কোনো খাতায় অ্যাসাইনমেন্ট করে আবার করবো? হ্যাঁ, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট করবেন, খাতাই করেন, কোনো সমস্যা নেই, খাতাই করেন। ঠিক আছে স্যার, অফসেটে গুলো অফসেটে করতে পারেন, অফসেটে টাকা বেশি লাগে, দরকার নেই, খাতাতে করেন, একটা খাতা নিয়ে নেন, ওই খাতাতে করেন, প্র্যাকটিস করেন। ওকে স্যার। শুধু আমার জন্য না, নিজেরাও বারবার প্র্যাকটিস করেন। অ্যাকাউন্টিং এমন একটা জিনিস, আপনি প্র্যাকটিস না করলে ভুলে যাবেন। বুঝতে পারছেন? জি স্যার। তো ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত থাকুক। আর আমরা যদি পারি তাহলে কালকে একটা ক্লাস নিব এরপরে চ্যাপ্টারটাতে। সমস্যা আছে আপনাদের কোনো? না স্যার, ঠিক হ্যাঁ, আছে স্যার। আমারও মনে হয় যে এই সময়টা আমরা একটু কাজে লাগাই, তাহলে আমাদের খোলার পরে এত প্রেশার পড়বে না। আদারওয়াইজ শেষ করার জন্য একটা তাড়া থাকবে, আর অ্যাকাউন্টিং এমন একটা জিনিস যেটা আসলে তাড়া দিলে শেষ করা যায় না। আর বিশেষ করে এই ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এ যদি আপনাদের ফাউন্ডেশন না থাকে, আপনারা এরপরের গুলা এই অ্যাডভান্স অ্যাকাউন্টিং বা কর্পোরেট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এগুলো বুঝবেনই না।
তো ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত থাকুক, আমরা নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওকে স্যার জি স্যার, আদাব। আসসালামু আলাইকুম।